من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العلي العظيم السلام عليكم 1971 সাল সেই 25শে মার্চ দেশ এবং এই জাতি যখন সংকটময় মুহূর্ত অতিক্রম করেছিল, ঠিক সেই সময়ে সেই ক্রান্তিকালে যুদ্ধের নায়ক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ঘোষণায় জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 9 মাস যুদ্ধ করে এই জাতিকে, এই দেশকে স্বাধীন করেছিল। সেই যুদ্ধের নায়ক 19শে জানুয়ারি তার 89তম জন্মবার্ষিকী। তাকে ঘিরে তার বঙ্গময় জীবন, তার রাষ্ট্র জীবন, তার শাসনামল, তিনি রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক যিনি প্রথম সংস্কারক ছিলেন বাংলাদেশে। আজকে যে সংস্কার বলা হয় সেই সংস্কারের যিনি প্রথম শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে ঘিরে আজকের এই আলোচনার সূত্রপাত করবেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের মাঝে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব নুরুল কবির রিজভিয়া, আমাদের অ্যাব এবং আইবির সম্মানিত প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম রিজু ভাই, আমাদের অ্যাবের সংগ্রামী মহাসচিব হাসিন ভাই সহ উপস্থিত সকল প্রকৌশলী সহযোদ্ধা ভাই বোনদেরকে আমি জানাই সংগ্রামী সালাম। আসলে আজকে যে উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, আজকের যে আয়োজন, জিয়াউর রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট, কিংবদন্তি, ওনার 89তম জন্মবার্ষিকী। এই দিন আমার একটা কথা খুব মনে পড়ছে, সেটা হলো আমার আসলে জিয়াউর রহমানের জন্মদিন, উনি শিশু এবং শিশুদেরকে নিয়ে এবার অনেক আয়োজন হচ্ছে। আমি শিশু কালে আমার স্কুল জীবনের শুরুটা হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল এবং কলেজ যখন প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, ঠিক তখনই আমি ভর্তি হই ওখানে, এবং উনি নিজে আমাদের মাঝে উপস্থিত ছিলেন সে সময় একটা অনুষ্ঠানে। এবং আমার খুব মনে পড়ে যে আমরা ছোট ছোট বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়েছিলাম, তিনি হেলিকপ্টার থেকে নামলেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হলো ট্যাঙ্ক থেকে। সেই ট্যাঙ্কটা এখনো বগুড়া ক্যান্টনমেন্টের সামনে সাজানো আছে, এবং উনি আমাদের প্রত্যেকের সঙ্গে উনি হ্যান্ডশেক করেছিলেন নিজে। এবং উনি যখন আমার সামনে এসে হ্যান্ডশেক করলেন, আমি তখন অভিভূত হয়ে গেলাম ওনার ব্যক্তিত্বে। তখন বুঝতাম না আসলে প্রেসিডেন্ট বা জিয়াউর রহমান, বাট ওনার ব্যক্তিত্বটা এমন ছিল যে আমার স্পর্শে এবং আমার কাজ জায়গায় উনি বললেন যে মন দিয়ে পড়াশোনা করো। আমার খুব একটা অদ্ভুত অনুভূতি হলো। অ্যাকচুয়ালি তার কিছুদিন পরেই দেখলাম আমাদের স্কুলে ক্লাস টিচার একদিন এসে আমাদের রোল কল করার পরে সব ক্লাস টিচাররা বাইরে বেরিয়ে বারান্দায় গিয়ে বলাবলি করছে গত রাতে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে চিটাগাঙে, তার লাশ পাওয়া যাচ্ছে না। সাথে সাথে আমাদের স্কুলে সবার
বাচ্চা ছাত্র ছাত্রী এবং যারা শিক্ষক শিক্ষক সবার মাঝে একটা কান্নার রোল পড়ে গেল এবং আমাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হলো। সেদিন আমার খুবই মনে পড়ে, আমরা এত মানে নিজের কেউ হারিয়ে গেলে, নিজের কেউ মারা গেলে তখন কিন্তু আমরা এত ছোট ছিলাম যে মৃত্যুও বুঝতাম না, কিন্তু সবার মাঝে এতটা দুঃখ অনুভব করেছিলাম যে নিজের কেউ যেন হারিয়ে গেছে, এরকম একটা দুঃখ। এবং তারপরে একটা আমাদের স্কুলের আমার বই এবং খাতার কলমের দোকানে গিয়ে দেখি জিয়া রহমান একটা পোস্টার, সেই পোস্টার সাদা কাগজের উপরে কালো রঙের জিয়া রহমানের আবক্ষ একটা ছবি এবং তার বুক থেকে রক্ত, তাজা টকটকে লাল রক্ত ঝরছে। সেই ছবিটা আমি 5 টাকা দিয়ে আমি টিফিনের পয়সা বাঁচিয়ে সেই পোস্টারটা কিনে আমি রেখেছিলাম। এবং তার যে জিয়া রহমানের যে আদর্শ সেটা আমি পরবর্তীতে বোঝার চেষ্টা করেছি, অনুধাবন করার চেষ্টা করেছি এবং লালন করেছি, কিছুটা পালন করার চেষ্টা করি। আমাদের মাঝে যিনি আমাদের নতুন প্রজন্মের নেতা, যারা ছাত্র জাতীয়তাবাদী ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রে উঠে এসেছেন, তাদের মধ্যে যারা জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন ধারণ করেন তাদের মধ্যে রুহুল কবির রিজভী ভাই অন্যতম। এবং উনি আমাদের একজন বর্তমানের কিংবদন্তি নেতা এবং ওনার কাছ থেকে আমাদের যে 15 বছরের যে সংগ্রাম, এই সংগ্রামে উনি সবসময় ওনাকে আমরা মাঠে পেয়েছি, কখনো ঝটিকা মিছিল, কখনো মশাল মিছিল, এবং উনি কখনো কিন্তু শুধু বক্তৃতা দিয়ে থেমে থাকেন, অভিনব কায়দায় উনি প্রতিবাদ করেছেন। যখন ম্যাডামকে জেলে নেওয়া হলো তখন উনি 3.5 বছর নিজেকে বিএনপি অফিসের একটা ছোট্ট কামরার মধ্যে নিজেকে বন্দী করে প্রতিবাদ করেছেন। এবং ওনার কিছু কিছু আন্দোলন সংগ্রামে আমিও নিজে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে, সেই জন্য ওনাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং ওনার আদর্শে আমরা উজ্জীবিত। এবং আজকে সবশেষে আমি একটা কথা বলতে চাই যে জিয়াউর রহমানকে নিয়ে কিন্তু কোনো তর্ক বিতর্ক বা কোনো দ্বিধা নেই বাংলাদেশের মানুষের মধ্যে। যারা জিয়াউর রহমানের বিপক্ষে কথা বলার চেষ্টা করেছে তারা কিন্তু দলে বলে পরিবারে নিঃশেষিত হয়ে গেছে, আজকে প্রমাণিত। এখন অনেকে যারা জাতীয়তাবাদী শক্তির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি, তারা বিএনপি এবং জিয়াউর রহমানকে আলাদা করার চেষ্টা করছে। তারা জিয়াউর রহমানের ক্রেডিটটা নিতে চায় কিন্তু বিএনপিকে তারা প্রতিষ্ঠা করতে চায়, এই বলে যে জিয়াউর রহমানের বিএনপি আর এখনকার বিএনপি এক নয়। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 16 বছরে বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমানের উপরে এবং তাদের পুরো পরিবারের উপরে, আমাদের আরাফাত রহমান কোকো, তাকে তো মেরেই ফেলা হলো, তাদের প্রত্যেকের উপরে এত নির্যাতন গেছে, তারা কিন্তু আপোষ করেননি এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কোনো রকম অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়নি। কাজেই জিয়াউর রহমানের বিএনপি এবং এই বিএনপির আদর্শগত কোনো পার্থক্য নেই, এটা প্রমাণিত। এবং এখনকার বিএনপি আরো সুসংগঠিত এবং আরো উজ্জীবিত এবং আরো শক্তিশালী, এটা আমাদেরকে প্রত্যেকে প্রমাণ করতে হবে এই জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন এবং ধারণ করার মাধ্যমে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব জিন্দাবাদ, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি এবং তারেক রহমানের দ্রুত দেশে ফিরে আসার প্রত্যয় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা কেন্দ্রের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মোতাহার হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এক কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি
অ্যাবের প্রেসিডেন্ট, আইবি প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম বিজু ভাই, আজকের এই আলোচনা সভার নয়নমণি, রাজপথের সংগ্রামী নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত অ্যাবের মহাসচিব হাসিন আলমগীর হাসিন ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি বাংলাদেশ। তার কর্মময় জীবনের কথা এই সংক্ষিপ্ত সারে বলে হয়তো শেষ করা যাবে না। তার পদচারণা ছিল আলো ছড়ানো গতিময়, বিশ্বময়। উনি তার চিন্তা, চেতনা, মনন এবং তার মেধা দিয়ে শুধু বাংলাদেশকে আলোকিত করেননি, সারা বিশ্বকে আলোকিত করেছেন। এবং অতি অল্প সময়, সেই 1971 এবং পরবর্তী 75 পরবর্তী সময়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি সারা বিশ্বের মধ্যে আলোক দ্যুতি ছড়িয়েছেন। সুতরাং তার আলোচনা স্বল্প সময়ে বলে কিন্তু শেষ করা যাবে না, হয়তো সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলা যেতে পারে। আমি একটু ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলবো, যেহেতু আমার স্মৃতিতে জিয়াউর রহমান ছিলেন, আছেন এবং থাকবেন। আমি তখন ক্লাস 8-9 ছাত্র, স্কাউট ছিলাম। সেই সুবাদে জিয়াউর রহমানের বিভিন্ন প্রোগ্রামে আমাদের স্কুল থেকে স্কাউটগুলোকে নিয়ে যাওয়া হতো, সেই সুবাদে আমার যাওয়া হতো। তো সেই সুবাদে 2 বার ওনার সাথে হ্যান্ডশেক করার আমারও সুযোগ ঘটেছিল। আজকে আমি একটু সংক্ষিপ্ত বলতে চাই। একটা স্কুলের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আসা যাওয়ার একটি রাস্তা ছিল। তো উনি যখন ঢুকবেন, সেখানে আর্মিরা সেই সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিল। আমাদের স্কাউটদেরকে পিছনের লাইনে, অর্থাৎ আর্মিদের পিছনে রাখা হয়েছিল। উনি যখন ঢুকতেছেন, উনি বললেন যে ওদেরকে পিছনে রাখা হলো কেন, ওদেরকে সামনে আসতে দাও, ওরাই তো দেশের ভবিষ্যৎ। কথাটা অত্যন্ত সংক্ষিপ্ত, অতি সাধারণ, কিন্তু গুরুত্ব কিন্তু অসাধারণ। ওদেরকে সামনে আসতে দাও, ওরাই দেশের ভবিষ্যৎ। চিন্তা চেতনা কি সুদূর প্রসারী, নিঃসন্দেহে সুদূর প্রসারী। অন্য যারা লিডার, অন্য যারা রাষ্ট্রনায়ক, তাদের চেতনা এই ধরনের কথাবার্তা কিন্তু আসে না। যাই হোক, সেদিন তার সেই হাতের স্পর্শ আমার সাথে হয়েছিল, যা আজও আমার চিন্তা চেতনায় অম্লান হয়ে রয়েছে। আর একটি বিষয় বলবো, আপনারা জানেন তখন বাংলাদেশে 4টি শিক্ষা বোর্ড ছিল, 4টি শিক্ষা বোর্ড ছিল। তখন মেরিট লিস্ট ছিল, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের মেরিট লিস্ট ছিল। কিন্তু দেখেন তার চিন্তা চেতনা কত সুদূর প্রসারী, ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করতেন। উনি ওই মেধাবী স্টুডেন্টদেরকে নিয়ে হিজবুল বাহার নামক জাহাজে করে সমুদ্রে নৌবিহারে নিয়ে যেতেন। গভীর সমুদ্রে তাদেরকে সেখানে নিয়ে যেয়ে সেখানে জাহাজে স্টপ করে সেখানে তাদের সাথে আলাপচারিতায় মিলিত হতেন। তাদেরকে সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখাতেন, তাদেরকে নবদিগন্তের যে চিন্তা চেতনা তাদের মধ্যে সেই অনুপ্রাণিত করতেন, উদ্বুদ্ধ করতেন। তাদেরকে বলতেন, সমুদ্রের মতো তোমাদের মনকেই বিশাল হতে হবে, তোমাদের এই দেশকে, এই জাতিকে ভালোবাসতে হবে, এই সমুদ্রকে, এই দেশকে তোমাদেরকে রক্ষা করতে হবে এবং তোমাদেরকে প্রমাণ করতে হবে আমরাও পারি। পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। যার কারণে পরবর্তী সময়ে, সেই সময় আপনারা জানেন, মেধাবী সব ছাত্ররা কিন্তু জিয়াউর রহমানের পতাকা তলে সমবেত হয়েছিল। উনি মেধাবীদেরকে অনেক পছন্দ করতেন এবং তাদেরকে মূল্যায়ন করতেন। সেজন্য বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় যে শিক্ষক বা মেধাবী লোকজন ছিলেন, তাদেরকে উনি আহ্বান করতেন, তাদের সাথে আলোচনা করতেন, তাদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তাদেরকে বলতেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনারা যদি এগিয়ে না আসেন এই দেশকে তো গঠন করা যাবে না, এই দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা যাবে না।
এবং আপনারা জানেন তিনি নতুন করে করেছিলেন মেধার মূল্যায়নের জন্য, মেধার বিকাশের জন্য তিনি বাংলাদেশ শিশু একাডেমি করেছিলেন। এবং সেই সুবাদে আমি আজকের এই প্রোগ্রামে হয়তো সুযোগ পেয়ে বলছি, সেই বাংলাদেশ শিশু একাডেমি দুটি আইটেমে ইভেন্টে আমি বিভাগীয় পর্যায়ে সার্টিফিকেট পাওয়ার বা উত্তীর্ণ হওয়ার সুযোগ লাভ করেছিলাম, সেটা আজও আমাকে গর্বিত করে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই আজকে যে রাজনীতি যে দুর্বৃত্তায়নের যে প্রক্রিয়া, এটা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। যে দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, এই যে কর্মকাণ্ড, এগুলো থেকে আমাদের বিএনপিকে দূরে রাখতে হবে। কারণ জিয়াউর রহমানের চিন্তা চেতনাকে আমাদের ধারণ করতে হবে। আর আরেকটি বিষয় আমি বলে আমি শেষ করছি, কারণ অনেক আলোচক রয়েছেন, ওনারা আলোচনা করবেন। উনি এদেশে নিরক্ষরতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, উনি নাইট স্কুল স্থাপন করেছিলেন এবং তৎকালীন এসএসসি প্রত্যেকটা ছাত্রের উপর দায়িত্ব ছিল দুজন বয়স্ক লোককে শিক্ষা প্রদান করার জন্য, এবং সেটার জন্য মার্কের ব্যবস্থা ছিল। সেখানে ফেল করলে কিন্তু সে উত্তীর্ণ হতে পারত না। কিন্তু আজকে কি আমরা সেই রাস্তায় আছি? আজকে আমরা সেখান থেকে দূরে সরে গেছি। তাই জিয়াউর রহমানের আদর্শকে আজকে আমাদের লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তার কর্মসূচিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে জিয়াউর রহমানের সেই দেশপ্রেম, সেই সততা আজকে আমরা প্রতিনিয়ত বাস্তবায়ন করতে পারবো বলে আমি মনে করি। এবং সর্বশেষ বলতে চাই, আজকে দেশে একটি অবস্থা বিরাজমান, মনে হচ্ছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্ররাই দেশকে সেই স্বৈরাচার মুক্ত করেছে। আসলে কি তাই? আসলে কি তাই? আমরা কি মাঠে ছিলাম না? আমরা কি রাজপথে ছিলাম না? আমরা কি আন্দোলন সংগ্রাম করিনি? আমরা কি রাজপথে রক্ত জড়াইনি? বিএনপি কি রাজপথে রক্ত দেয়নি? প্রতিনিয়ত আমরা ইঞ্জিনিয়াররা প্রত্যেকটি দিন আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তাহলে আজকে যে একটি পথে একটি রাস্তায় যে সফলতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু সঠিক না। এই বিষয়টাকে আরো ভালোভাবে তুলে ধরতে হবে জাতির সামনে, দেশের সামনে, মানুষের সামনে। বিএনপি একটি দেশপ্রেমিক দল, জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করি, লালন করি। এই চেতনায় আমাদের মধ্যে থাকুক, আমরা তার কর্মসূচিকে গ্রহণ করি, বাস্তবায়ন করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রকৌশলী মোতাহার হোসেন। আসলে ছাত্র গণ অভ্যুত্থান ছিল না, ছিল ছাত্র জনতার পেশাজীবীর গণ অভ্যুত্থান। আমরাও সেখানে অংশগ্রহণ করেছি, আমাদেরও রক্ত ঝরেছে। মোতাহার ভাই প্রতিদিন প্রত্যেকটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করতেন এবং তিনি আহত হয়েছিলেন। ধন্যবাদ মোতাহার হোসেন। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের ডেট শাখার সাবেক আহ্বায়ক প্রকৌশলী রুহুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান ব্যক্তি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের মঞ্চে নেতৃবৃন্দ, সহযোদ্ধা প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার জীবন থেকে বলি, আমি শুনছিলাম যখন শিশুকাল, দোয়াত কলম করে ঘর ভাঙ্গিয়া চলিয়া নৌকায় ঘর। মুক্তিযুদ্ধ যখন হয় তখন দুবার আমাদের বাড়িতে হিন্দু লোকেরা আশ্রয় নিয়েছিল, কারণ আমাদের বাড়িটা একটু ছিল ভিতরের দিকে। আমাদের বরিশালের মানুষ নদী প্রবণ এলাকা। 1974 সালের ঘটনা বলি, রাস্তার আশেপাশে কচু ঘেঁচু কোনো কিছুই ছিল না, শুধু মাটি দেখা যেত। শাপলা শালুক খেয়ে বাঁচত। আমাদের এলাকায় নারিকেল আছে, এই নারিকেলের তেল হয়, এই তেল ভাঙানোর জন্য নারিকেলের যে খোল, এগুলি মানুষ খেত। একবার বাজারে বিচার হলো, আটার মধ্যে চালের গুঁড়া মিশিয়ে ভেঙে তারপরে বাজারে বিক্রি করতেছে। এই ছিল এক মহা অবস্থান। 1975 সাল আমি ক্লাস 5 পড়ি। শুক্রবার আমরা স্কুলে গেলাম, পথে শুনি শেখ মুজিব নিহত হয়েছে।
স্কুল ছুটি দিল, খুশিতে আমরা সবাই লাফাতে লাফাতে বাড়িতে আসলাম। সেই শিশু মনে এই প্রতিক্রিয়া ছিল সেই সময়। 1981 সাল আমি এসএসসি পরীক্ষা দিয়ে বসে আছি, দুপুরবেলা মা বাবা ভাত খেতে বসেছে, দুজনে দেখি কাঁদছে। 1975 সালে মুজিবের হত্যার পরে জিয়াউর রহমানের উত্থান হয়। কিন্তু এই মানুষটি কখন, যখন তার 35 বছর বয়স, তখন জাতির সংকটকালে দেশের স্বাধীনতার ঘোষণা দেন, প্রথমে নিজের নামে, পরে শেখ মুজিবের নামে। 1975 সালে সাংবিধানিক জনতার বিপ্লবের মাধ্যমে উনি লাইমলাইটে আসেন। প্রথমে উনি ক্ষমতার আশেপাশে আসেননি, উনি ছিলেন ডেপুটি মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। ওনার উপরে আরো দুজন ছিলেন। ধীরে ধীরে সেনাবাহিনীর মধ্যে যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছিল, এই বিশৃঙ্খলাগুলি উনি তার ধীশক্তি দিয়ে, ধৈর্য দিয়ে এটা ফিরিয়ে আনছেন। সেই সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাও থাকতে পারত, উনি পেরেছেন। ওনার ছিল চরম সততা এবং চরম কর্মমুখী মুখর একজন মানুষ ছিলেন। 45 বছর বয়সে ওনাকে ভারতীয় চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয়। 17 মে সম্ভবত শেখ হাসিনা বাংলাদেশে আসলেন। 30 মে জিয়াউর রহমান নিহত হন। হাসিনা ছিল কুমিল্লাতে, ভয়ে পালিয়ে যাচ্ছে, বোরকা পরে পালিয়ে যাচ্ছিলেন, আপনারা হয়তো জানেন কিনা জানি না। 6 বছর ভারতে বসে শেখ হাসিনাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এরপরে উনি যখন রাজনীতিতে আসেন, বিবিসি কে উনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সিরাজুর রহমান প্রখ্যাত সাংবাদিক, উনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, বলছিলেন যে আপনি কেন রাজনীতিতে আসছেন? আমার নামক হারাম বাঙালি, আমার বাবার হত্যার প্রতিবাদ করে নাই, এদের প্রতিশোধ নেওয়ার জন্যই আমি রাজনীতিতে আসছি। এবং আপনি দেখেন আজকে যে রিপোর্ট আসছে, 28 বিলিয়ন ডলার এই দেশ থেকে চুরি হয়েছে। এই চোরের রানী এবং এই সাঙ্গ বাংলা দেশটাকে একেবারে ফোকলা বানিয়ে ফেলেছে। 28 বিলিয়ন, সরি। আজকে আমাদের জিয়াউর রহমানের রাজনীতির প্রাসঙ্গিকতা সব জায়গায়, যে জায়গায় কোন জায়গায় নাই আমরা বললে শেষ হবে না, সব সেক্টরে উনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে গ্রামগঞ্জে ওনার কথা শোনা যেত। বলছেন তোমার বাড়িতে হাঁস মুরগি পালন করো, উঠানে গাছ পালন করো, মাছ চাষ করো, গরু পালন করো। সমস্ত মানুষজনকে উনি উজ্জীবিত করেছেন। 1979 সালে আমাদের বাড়ির কাছে মাটিভাঙ্গা কলেজে উনি আসলেন। আসার পরে উনি প্রথমে খালগাড়ার কর্মসূচি উদ্বোধন করলেন, এরপরে মঞ্চে আসলেন। আসার পরে উনি একটা কাজ করলেন, উনি শুধু হাততালি দিয়ে দেখলাম সমস্ত মানুষ ওনার সাথে হাততালি দিয়েছে। ওনার একটা বিশেষ গুণ, এই 2001 সাল পর্যন্ত আমরা কিন্তু সব পার্টির মিটিং এ যেতাম। আওয়ামী লীগের লোকেরাও আমাদের মিটিং আসতো, বিএনপির মিটিং আমরা যেতাম। উনি কি করলেন? সমস্ত মানুষকে উনি ওনার হৃদয়ে দিয়ে দিলেন। আমি কথা বেশি বাড়াবো না। আমাদের অত্যন্ত প্রিয় নেতা, যিনি ওনার জীবনের অনেক অংশ পালন করেছেন, অন্য আর 10 জন কিন্তু ওনার সাথে থাকেনি। একমাত্র রিজভী আহমেদই আমি বলবো, এখানে বেশি বলা হবে না, ওনাকে প্রশংসাও করা হবে না, নিরন্তর শ্রম দিয়ে গেছেন, এটা একেবারেই বিরল। আমি ওনার কাছে বিশেষ একটা নিবেদন রাখতে চাই। জিয়াউর রহমান রাজনীতি প্রশিক্ষণ কেন্দ্র করেছিলেন। আমি জিয়াউর রহমানের একটা বই, সেটা হচ্ছে আমার রাজনীতির রূপরেখা, এটা আমি পড়েছিলাম 90 এর দিকে। সেখানে আমি দেখেছি, সেইখানে উনি ওই যে যারা প্রশিক্ষার্থী ছিল তাদের মূল্যায়ন করতেন, তার নম্বর ওই বইয়ের মধ্যে দেওয়া ছিল। বইটা এখনো বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না। আমার একটা বক্তব্য, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষার কথা যে আমাদের এখন হাজার হাজার কোটি কোটি মানুষ আমাদের দল করে, এগুলোকে লাইনে আনা দরকার। বিভিন্ন ধরনের সমালোচনা বিভিন্ন সময় হচ্ছে। আমাদের গতকালকে তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি, কিভাবে কত নিপুণভাবে উনি বলেছেন আমাদের দলের শক্তিকে ঐক্যবদ্ধ করা দরকার, কারণ আমরা এখন বিচ্ছিন্ন হয়ে গেছি। সেজন্য আমি আর একটা জিনিস বলবো, আমাদের হারুন ভাই ছিলেন, হারুন ভাই বলছেন ম্যাডাম বিএনপি অফিস করবেন, তা একটা লিফট বসাতে হবে। আমি রিজিভারের কাছে গেলাম, হারুন ভাই সহ একটা লিফট বসানোর জন্য একটা জায়গা ঠিক করা হলো, আমি ডিজাইন করে দিলাম, কিন্তু মিস্টার ইঞ্জিনিয়ার ম্যাডাম ওখানে যাবেন। আমার
বিশেষ নিবেদন, সেটা হচ্ছে এত বড় দল এই দেশের, ওরা পালিয়ে গেছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এদেশের নেতৃত্ব দেওয়া, এদেশকে পুনর্গঠন করার জন্য আমি একটা বিশেষ আবেদন রাখবো। আমাদের সরকারের যেমন একটা সেক্রেটারিয়েট আছে, আমিও চাই বিএনপির একটা সেক্রেটারিয়েট হোক, সেখানে বিভিন্ন বিষয়ে গবেষণা হোক, আমাদের পক্ষে বিপক্ষের লোকজনের আলোচনা হোক। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা খুবই কঠিন। শেষে একটি কথা বলবো, আমি একজন লোকের সাথে কথা বলছিলাম, উনি মাহাথির মোহাম্মদের সাথে বৈঠক করছিলেন। উনি বলছিলেন, তোমরা আগাতে পারবে না ততদিন তোমাদের ভারত তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমাদের সুযোগ হয়েছে, ভারত থেকে আমরা মুক্ত হয়েছে, এই মুক্ত আমরা থাকতে পারি, দেশকে যেন এগিয়ে নিতে পারি, সেজন্য আমাদের দলের আরো বিশেষ ভূমিকা রাখা দরকার। জিয়াউর রহমান চরম সততার সাথে রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করছেন, ওই বিষয়ের প্রতি আমাদের বিশেষ নজর দেওয়ার জন্য আমাদের দলের লোকেরা যাতে আগ্রহী হয় এবং আমরা যেন সেই রকম জীবনযাপন করতে, সেই রকম রাজনীতি যেন সামনের দিকে তুলে আনতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রকৌশলী হিজবুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর সহসভাপতি, বিপ্লবী কণ্ঠস্বর শাহাদাত হোসেন বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যাপ কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, অ্যাবের সম্মানিত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দুঃসময়ের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের লাইট হাউস বা বাতিঘর হিসেবে আমরা যাকে চিনি, সেই নেতা আমাদের পরম শ্রদ্ধেয় ছাত্র দলের সোনালী ফসল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমাদের মাঝে উপস্থিত আছেন এদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ এবং এখন সঞ্চালক হিসাবে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু। সামনে উপবিষ্ট প্রকৌশলী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে জিয়াউর রহমানের ব্যাপারে আসলে অনেক আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা জিয়াউর রহমান যখন এই দেশের শাসন ক্ষমতায় বা জীবিত ছিলেন তখন আমরা খুব ছোট ছিলাম, তারপরও যেটুকু পড়াশোনা করে জিয়াউর রহমান সম্পর্কে জানতে পেরেছি। জিয়াউর রহমানকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমানের এই জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনে একটি বক্তব্য দিয়েছেন। আমি মনে করি ওই বক্তব্যটাই আসলে ওনাকে পরিপূর্ণভাবে ডিফাইন করার জন্য যথেষ্ট। তিনি জিয়াউর রহমানকে তিনটি ভাগে আমরা ওনার জীবনকালকে তিনটি ভাগে আমরা বিভক্ত করতে পারি। প্রথমত সৈনিক হিসাবে জিয়াউর রহমান সৈনিক থাকাকালীন এই দেশ যখন স্বাধীনতার জন্য লড়তে ছিল, স্বাধীনতা যখন দেশের মাটি স্বাধীনতা ছিনিয়ে আনতে, দেশের মাটি স্বাধীনতাকে রক্ষা করতে তিনি সৈনিক হিসাবে যুদ্ধ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সম্মুখ সমরে থেকে। পরবর্তীতে যখন উনি সময়ের প্রয়োজনে রাজনীতিবিদ হিসাবে যখন তিনি আবির্ভূত হন, আপনারা জানেন রাজনীতিবিদদের কাজ হলো মানুষকে নিয়ে কাজ করা, তখন তিনি 19 দফা তার জগৎদীর্ঘ ভিশনের মাধ্যমে তিনি বাংলাদেশের তৎকালীন 19টি জেলার এমন কোন জেলা নেই যেখানে উনি নিজে পায়ে হেঁটে যাননি, যেখানে তার পা পড়েনি। মানুষের কাছে তিনি 19 দফা নিয়ে ঘরে ঘরে গিয়েছেন, মানুষের কাছে ছুটে গিয়েছেন, মানুষকে এই 19 দফাতে সম্পৃক্ত করে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদলীয় একটি নেতায় তিনি পরিণত হয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রাজনীতিতে সফলতার একজন সফল রাজনৈতিক হিসাবে বা রাজনীতিবিদ হিসাবে বলতে গেলে ওয়াল্টার লিপম্যানের একটি কথা আমাদেরকে বলতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যুর পর সাংবাদিক ওয়াল্টার লিপম্যান বলেছিলেন, "The final test of a leader is that he leaves behind him in his followers the conviction and the will to carry on." অর্থাৎ একজন সফল রাজনীতিবিদ তিনি যখন তিনি প্রস্থান করেন বা না থাকেন, তখন তার অসমাপ্ত বা আরাধ্য কাজগুলি যদি তার অনুসারীরা এটা কন্টিনিউ করে যায়, তাহলে তিনি সফল নেতা।
আমরা দেখতে পাচ্ছি জিয়াউর রহমানের মৃত্যুর পরেও জিয়াউর রহমানের অনুসারীরা বা তাদের অবদানের কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের অবস্থানই বাংলাদেশের সুসংহত ভিত্তি বা অবস্থানই প্রমাণ করে জিয়াউর রহমান ওয়াজ এ সাকসেসফুল এন্ড গ্রেট লিডার। পরবর্তীতে আমরা আসি একজন রাষ্ট্রনায়ক হিসাবে। একজন রাষ্ট্রনায়কের মূল ভূমিকা কিন্তু থাকেন জনগণকে কিভাবে পরিচালিত হবে, জনগণ কিভাবে শান্তিতে থাকে। জিয়াউর রহমান যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন তখন এই দেশটি সদ্য একদলীয় শাসনমুক্ত হয়েছিল এবং দুর্ভিক্ষ পীড়িত ছিল। জিয়াউর রহমান তার যুগোত্তীর্ণ ভিশনের মাধ্যমে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, শিল্পের 2 শিফট চালু করেছিলেন এবং আমাদের যে ফরেন রিজার্ভের যে সোর্স, এটা প্রবাসীদের বিদেশে পাঠিয়ে গার্মেন্টস সেক্টরকে গার্মেন্টস রপ্তানির মাধ্যমে উনি একজন সফল রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। আজকে আমরা দেখছি সেই হিসাবে বলা যায় জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। পরবর্তীতে বর্তমানে এই হাসিনা বিরোধী ফ্যাসিস্ট সরকারের পতনের পর আপনারা জানেন আজকে বাংলাদেশ এর রাজনীতি সবচেয়ে সংকটাপন্ন, বহুদা বিভক্ত। আমাদের অর্থনীতি আজকে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। এমনই মুহূর্তে আমরা যদি জিয়াউর রহমানের ভার্সন 2 অর্থাৎ জিয়াউর রহমান 2 জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা এগিয়ে যেতে পারি, জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি ছিল ভার্সন 2 তারেক রহমানের বর্তমানে 31 দফাকে যদি জনগণের মাধ্যমে আমরা সেভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি, তাহলেই কেবল আমরা আমাদের এই সকল সমস্যার সমাধান করতে পারবো। যে ক্ষেত্রে আপনারা জানেন আমরা এই সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে একমাত্র উপায় হলো মেধাবীদের সমন্বয়ে, এবং সেই সকল ব্যক্তিরা শুধু দলকে ব্যবহার করে এটাকে ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসাবে বা ক্ষমতার কারখানা হিসাবে ব্যবহার না করে, যারা সত্যিকার ভাবে এই দেশকে একটি উন্নত দেশ হিসাবে, জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসাবে পরিণত করতে চাচ্ছে, সেই সকল স্মার্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম গঠন করে 31 দফাকে দাঁড়ে দাঁড়িয়ে মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেই কাজটি খুবই কঠিন কাজ। সেটা হলো সুবিনয় মুস্তাফির মতো, যেটা আমাদের জীবনানন্দ দাশ বলেছিলেন একটা কবিতার মাধ্যমে। এই সুবিনয় মুস্তাফির কথা মনে পড়ে হেমন্তের রাতে, একসাথে বিড়াল ও বিড়ালের মুখে ধরা ইঁদুর হাসাতে, এমনই আশ্চর্য শক্তি ছিল বহুদর্শী যুবা। বিএনপিকে এই বহুদর্শী যুবার ভূমিকা পালন করতে হবে, সকল মানুষকে আস্থায় নিতে হবে, সকল রাজনৈতিক দলকে আস্থায় নিতে হবে, এবং আমাদের সাথে যাদের বিরাট সাধন সম্পর্ক আছে বহির্বিশ্বে, যে সকল প্রতিবেশী দেশ আমাদের সাথে বৈরিতামূলক আচরণ করছে, তাদেরকে যদি আমরা আস্থায় নিতে পারি, তাহলে আমরা সামনে নির্বাচনের ক্ষমতায় যেতে পারবো মানুষের আস্থা নিয়ে। আবারও সেই জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্থতা কামনা করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্যের জন্য আমি পরবর্তী বক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমাদের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় খুবই জরুরি কাজে তারা আমাদের এখান থেকে চলে যাবেন, আমাদেরকে সময় প্রতি একটু দৃষ্টি রাখতে বলছেন। আমরা যারা বক্তব্য রাখবো পরবর্তীতে তারা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার চেষ্টা করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডুয়েটের সাবেক জিএসবিপি, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বাংলাদেশ অ্যাবের সম্মানিত উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম জহির। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন সভাপতি, অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক,
জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, মঞ্চে উপবিষ্ট অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সংগ্রামী মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবর্গ, সামনে উপবিষ্ট প্রিয় প্রকৌশলী নেতৃবৃন্দ ভাই বোনেরা, জাতির দর্পণ প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন এক ব্যক্তির জন্মবার্ষিকী পালন করতে এখানে একত্রিত হয়েছি, যিনি বাংলাদেশের ইতিহাসে অনন্য এবং স্মরণীয় স্থান অধিকার করে রেখেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের অন্তরে তিনি একটা জায়গা তৈরি করে নিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি ছিলেন একজন যোদ্ধা, জননন্দিত নেতা, এবং জাতির একটা সংকটময় মুহূর্তে তার দায়িত্ব এবং সাহসিকতা উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, ন্যায়পরায়ণ এবং কর্মদক্ষতার মাধ্যমে এদেশের ভিত্তিকে একটি অনুন্নত উচ্চতায় তিনি স্থাপন করতে পেরেছিলেন। তিনি যুদ্ধকালীন সময়ে সমর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং চিটাগাং থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের মনে এক অবিস্মরণীয় মুহূর্ত স্থাপন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন তিনি রাষ্ট্রপতি হন, তিনি জাতীয়তাবাদের যে দর্শন আমাদের মাঝে দিয়েছিলেন, সেই দর্শন সারা বাংলাদেশের মানুষকে একটা নতুন মেরুকরণ এবং একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, তিনি একজন শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি একজন ছিলেন ভিশনারি মানুষ। তিনি বিভিন্ন কিছু চিন্তা করতেন। যেমন আপনি যদি ধরেন যে তার চিন্তার বহিঃপ্রকাশ হল যে কৃষি, শিল্প এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিকে একটা দৃঢ় মজবুত ভিত্তির উপর তিনি স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা যে কর্মসূচি তিনি এই জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই 19 দফা কর্মসূচি আজও আমাদের কাছে একটা স্বপ্নের মতো এবং সারা জাতির একটা দিক নির্দেশনা। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি এতটুকু বলতে চাই যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং তার নৈতিকতাকে যদি আমরা আমাদের মধ্যে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, তাহলেই আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সার্থক এবং সফল হবে। আজকে বক্তৃতা শেষে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সাথে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার নেত্রী
তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা, যিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আল্লাহর কাছে তার আশু রোগ মুক্তি কামনা করি। সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেক হায়াত আল্লাহর কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এক জিন্দাবাদ, শহীদ জিয়ার অমর হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জয় ভাই। আমার পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আইনজীবীর পরিচিত মুখ, এর সহসভাপতি কৃষি ইঞ্জিনিয়ার গোলাম মোল্লা, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু, প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যিনি রাজপথের একজন লড়াকু সৈনিক, ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ, এর মহাসচিব সহ অন্যান্য মঞ্চভূষ্ট নেতৃবৃন্দ এবং সামনেভূষ্ট প্রকৌশলীবৃন্দ এবং সুদীবৃন্দ, আমি আসলে বেশি কথা বলবো না, আমার তো একটা স্মৃতির কথা বলবো। 1971 সালে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। 4টা মার্চে আমরা কুমিল্লা শহর থেকে চলে আসি গ্রামের বাড়িতে। মার্চে 26-27 তারিখে তখনকার মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমি উজ্জীবিত হই মুক্তিযুদ্ধে যাওয়া, এবং আমরা আমাদের গ্রাম থেকে প্রায় 8 জন এবং অন্যান্য সব মিলিয়ে আমাদেরকে সংগঠিত করেছিলেন তখনকার প্রাক্তন বিমান বাহিনীর সদস্য আব্দুল রাজ্জাক সাহেব। প্রায় আমরা 250 থেকে 300 জন একসাথে মিলিত হয়ে ত্রিপুরা চলে যায়। সেটা মেবি মে মাসের প্রথম সপ্তাহে। ওইখানে যে আমরা মতিনগর ক্যাম্পে ট্রেনিং নেই, তারপরে আমাদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। যাই হোক, ওইভাবে আমাকে 2 নম্বর সেক্টরে তখন প্রথম মেজর জিয়াউর রহমান সাহেব 2 নম্বরের দায়িত্বে ছিলেন কিছুদিন। এইভাবে আমরা যুদ্ধ শেষে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হই, এবং তখনকার যে চেয়ারম্যান সাহেবের খালাকাটা প্রকল্প, আমি 1977 সালে আমরা ইউনিভার্সিটিতে 10-15 জন মিলে ছাত্র মিলে জাগো ছাত্র দল গঠন করি, এবং পরবর্তীতে ছাত্রদল আমি ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। খালকাটা কর্মসূচিতে যখন আমরা ব্রহ্মপুত্র নদীতে খাল কাটতে যাই, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমাদের দেখা হয় এবং একসাথে আমরা খাল কাটি। খাল মানে ব্রহ্মপুত্র নদের চর কাটি। এইভাবে সারাদিন কাজ করে তারপরে বিকালের দিকে আমরা সার্কিট হাউসে একসাথে মিলিত হই। এইভাবে প্রথম দেখা। তারপর আরেকটা ছিল যে আমাদের আরেকটা মিটিং হয়েছিল না ময়মনসিংহ স্টেডিয়ামে। তখনও আমাদের সাথে একসাথে সার্কিট হাউসে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। পানি অপূর্ণ জীবন। এই পানি, এই সারফেস ওয়াটার যে কত মূল্যবান সেটা যারা ইরিগেশনের সাথে জড়িত তারা জানেন। গ্রাউন্ড ওয়াটারের যে সারফেস ওয়াটার ইউজ করা অনেক খুবই ভালো। এইভাবে ওনার সাথে সেই স্মৃতি, সেই কত ৭৭ থেকে ৭৯ সাল ওনার সাথে দেখা হয়েছে কয়েকবার। তারপর ৮০ সালে আমরা ওইটা একটা খুব খারাপ স্মৃতি। 1980 সালের 10ই জানুয়ারি রাত্রে
বীর মুক্তিযোদ্ধা খালেদ ভাইকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রলীগ রাতে খুন করে। সে তার বদলা হিসেবে পরের দিন আমরা আরো 3 জন, তার মানে 4 জন। এরপরে অনেক মামলা হয়, এই মামলা আমরা উইথড্র করি থানায় যে, তারপরে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য তাকে 5 জন আমরা আসি ঢাকায়। যাই হোক, এ নিয়ে আলোচনা হয়, আমাদের যাদের যারা ছিল তাদের মামলা আমরা যদি উইথড্র করা যায় সেই ব্যবস্থা করি। তো যাই হোক, আমি অন্যান্যরা অনেক কিছু বলেছেন, আমি আর রাজনীতির দিকে যাব না। আমি যে একটা স্মৃতি যা ছিল সেইগুলো বর্ণনা করলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। মাওলানা ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক, প্রবাসীদের পেশাজীবীদের যিনি বিভিন্নভাবে উজ্জীবিত করে থাকেন, বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, ডুয়েটের ফাউন্ডার ডিএস এর সহসভাপতি প্রকৌশলী আব্দুল সালাম খান, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এক কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি তথা অ্যাবের সভাপতি, আইবির সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির দুর্দিনের কান্ডারি, যিনি জীবনের বিরাট অংশ বিএনপির জন্য রাজপথে কাটিয়েছেন, সেই লড়াকু সৈনিক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিজভী আহমেদ, মঞ্চে উপবিষ্ট অ্যাবের মহাসচিব, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমাদের সামনে বসা সম্মানিত শ্রদ্ধা প্রকৌশলী ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1971 সালের 25শে মার্চের কালো রাতে যখন ঢাকায় ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে ওই পাকিস্তানি স্বৈর শাসকের দোষর সামরিক যানটা গুলি করে হত্যা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, যখন জাতি ভয় আতঙ্কগ্রস্ত ছিল, তখন ওই স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার পক্ষের শক্তি দাবিদার আওয়ামী লীগের কোন নেতা যারা নিজের জীবন রক্ষার্থে পরিবারকে সাথে নিয়ে পাশের দেশে আত্মগোপন করেছিলেন, ঠিক সেই সময় একটি সশস্ত্র বাহিনীতে কর্মরত থেকে জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের মধ্যে সাহস সঞ্চার করার জন্য শিশুপুত্রকে ভুলে গিয়ে ওই কালোর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভাইরা আমার, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় উনি কোনো পরিবর্তন করেননি। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি
অনেকেই হয়তো ওনার যে দুইজন ভাই ছিলেন তাদের নাম হয়তো বলতে পারবো না, ওনার বাবার নামও হয়তো বলতে পারবো না, কারণ রাষ্ট্রপতি ভবন ছিল সীমিত। আপনারা জানেন আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম গণতন্ত্রের জন্য। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে দিয়েছিলেন। স্বাধীনতার 3 বছরের মধ্যেই গণতন্ত্রকে হত্যা করে জনগণের ম্যান্ডেট না নিয়ে বাংলাদেশকে রাজতন্ত্রের ন্যায় ওই শেখ পরিবার কর্তৃক শাসন করার জন্য গণতন্ত্রকে ভঙ্গ করে একদলীয় শাসন কায়েম করেছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র উদ্ধার করেছিলেন। উনি যদি না আসতেন, ওনার জীবন দশা যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, তাহলে তো বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চার করার সুযোগ পেতেন না। ওনার কাজে সম্মানিত হয়ে স্বল্প পরিসরে মাত্র 3 বছরের মাথায় 1981 সালে ওনাকে হত্যা করে বাংলাদেশের মানুষের কাছ থেকে জাতীয়তাবাদী শক্তির নামটা মুছে ফেলতে চেয়েছিলেন। ভাইয়ের আমার, আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেট নিয়ে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। যে উদ্দেশ্যে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। বরং দেশে বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জাতীয়বাদী শক্তির কর্মী সৃষ্টি হয়েছে। ভাইরা আমার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি একটু বাইরে আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত 15 বছরে বিএনপি রাজপথে ছিলেন। তারা হত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম খুন এগুলি সহ্য করে গণতন্ত্রের জন্য কাজ করেছেন। কিন্তু এই 24 জুলাই এবং আগস্টের শেষ পরিণতি ছাত্র জনতা পেশাজীবীদের আন্দোলনের মাধ্যমে ওই স্বৈর শাসক ফ্যাসিস্টদের পরাজিত করেছি আমরা। কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে গণগণের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম আমরা করেছি, যে সংগ্রাম করে যাচ্ছি, এখন তা শেষ হয়নি। অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই দাবি করছেন এই 24 সালে যারা সংগ্রাম করেছে তাদের কারণেই আর গণতন্ত্র আমাদের মধ্যে আসতে যাচ্ছেন। অনেকে ভুলে যাচ্ছেন যে নির্যাতন সহ্য করেছেন বিএনপি বিগত 15 বছরে, এবং কোন বাংলাদেশের ইউনিয়ন নেই, গ্রাম নেই যেখানে বিএনপির নেতা কর্মীদের এগেইনস্টে কেস হয়নি, মামলা হয়নি। কিন্তু সেই ক্যাডেট অন্যকে নিতে চাচ্ছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদের সচেতন থাকতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোট যাতে জনগণ দিতে পারে, এই অধিকার আদায়ের জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং ইনশাআল্লাহ যে 15 বছর আমরা সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণমানুষের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এক জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে নিয়ে আসছেন আইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান বাংলাদেশ অ্যাবের সাধারণ সম্পাদক, ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, তিনি জিয়া রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মাহবুব আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবে আয়োজিত আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সভাপতি এবং আইবের সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি বাংলাদেশ পেশাজীবীদের সাথে যা নিবিড় সম্পর্ক, বিশেষ করে আমাদের প্রকৌশলীদের সাথে তার একটা আলাদা সম্পর্ক আছে বলতে পারি, সেই জননন্দিত নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মঞ্চে উপবিষ্ট প্রকৌশলীদের প্রিয় নেতা অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে প্রিয় প্রকৌশলী, আসসালামু আলাইকুম। আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। আগে বলা হয়েছে আমাদের সভাপতি এবং প্রধান অতিথি অনেক কাজ আছে, তাই আমি বক্তৃতা দিব না। এতটুকু আমাকে বক্তৃতা দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব ভাই মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান, অ্যাবের সহসভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমানের 99তম জন্মদিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সভাপতি এবং আইবি প্রেসিডেন্ট জুবাই, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, যাকে আমি অশিশান স্থল থেকে চিনি এবং জানি। উনি আমাদের প্রথম 56 হয়তো নাম ভোটে আসতেন, আজকে সেই থেকে তাকে পরিচিতি, সেই রাজমতুল্লাহ শৈলী রিজভী ভাই। আবার আজকে উপস্থিত আছেন আমাদের এবের সংগ্রামী মহাসচিব আলমগীর হাসিন আহমেদ এবং আমার সঙ্গে উপস্থিত প্রকৌশলীবৃন্দ, সালাম আলাইকুম। সবাই জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে অনেক আলোচনা করেছেন। আমি ওইদিন না যে আমি শুধু আমাদের যেহেতু আজকে নিদারণী অবস্থানে আছে আমাদের রিজভী ভাই, রিজভী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে আমরা সবাই বক্তব্য দিই সব জায়গাতেই, কিন্তু আমাদের কর্মসংস্থানের উপরে কোনো বক্তব্য হচ্ছে না। এবং বাংলাদেশে প্রত্যেক বছর 5 লক্ষ লোক আসে নতুন হিসাবে, এবং বর্তমানে আমি গ্যাস সেক্টরে কাজ করি, ফিলার গ্যাসের কাজ করি, সেখানে প্রায় 100 ইন্ডাস্ট্রি অলরেডি বন্ধ হয়ে গেছে, প্রায় 2 লক্ষ শ্রমিক এখন বেকার হয়ে গেছে। আমরা সব সমস্যায় বলি, কিন্তু কর্মসংস্থা, স্বনির্ভর, এসব যে কোনো বোঝার কোনো সমস্যা হচ্ছে না। আমি মনে করি কর্মসংস্থানের ব্যাপারে আমাদের রিজভী আছেন, এইসব ব্যাপারে আমাদের একটা থাকা উচিত। রিসেন্টলি পেট্রো সেক্টরে 6টা কোম্পানি অফশোরে গ্যাস কেনার জন্য, গ্যাসের টেন্ডারের জন্য বিড তার ডকুমেন্ট কিনছে, কিন্তু তারা কেউ বিড জমা দেয় নাই। এখন এই গ্যাস যদি না আসে স্বল্প সময়ের ভিতরে, দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আগামী 4-5 বছরের ভিতরে গ্যাসের কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। এবং এই গ্যাস কিনতে হয়, বাইরে ডলার দিয়ে গ্যাস কিনতে হয়, এবং ডলারের ক্রাইসিস। তো এখন দিন দিন আমাদের এই সেক্টরগুলি আরো দুর্বল হচ্ছে।
এবং এবং যতদিন ধরে এই আনস্টেবল গভর্নমেন্ট থাকবে, যতদিন পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে, ততদিন পর্যন্ত এই বিনিয়োগকারীরা কেউ ইনভেস্টমেন্ট যাচ্ছে না। এবং তারা 6টা অফরে বিডিং ডকুমেন্ট দিয়েও তারা ড্রপ করে দেয়। এই একটা বিডিং ডকুমেন্ট কমপ্লিট করতে লাগে প্রায় 1 বছর। তার মানে এই একটা বছর দেয় পিছিয়ে গেছে। তো এই 1 বছরের ভিতরে কোনো গ্যাস ইম্প্রুভ হবে না। তো আমরা সবাই রাজনীতি করি, সংগঠন করি, সবাই করি, কিন্তু দেশের উন্নয়ন যদি না হয়, স্বনির্ভর না হয়, হ্যাঁ, জিয়া রহমান স্বনির্ভর স্বনির্ভর আন্দোলন একটা ভঙ্গ ছিলেন, তাহলে আমাদের সেই বিএনপি ক্ষমতা এসেই কি করবে? দেশ সম্পদ কোথায়? শুধু কিছু গ্যাস আছে অবসরে আর ব্লতে। তো এগুলো যদি আর ইউজ না হয়, আগামী 20 বছর পরে এগুলো ইউজই হবে না। তখন অন্য আদলে এনার্জি চলে আসবে। আমাদের এখন গ্যাসের যে ক্রাইসিস, দেখা যাচ্ছে গ্যাস সেক্টরে আপনার অলরেডি গভর্নমেন্ট গ্যাসের দাম বাড়ানোর জন্য প্রায় 75 টাকা নির্ধারণ করছে। এখন যে 30 টাকা আছে, এই 30 টাকা এই দেশে কোনো উন্নয়ন করা যাচ্ছে না। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন দাম ছিল 60 টাকা, ছিল আপনার হাইস্ট প্রাইস 4 টাকা 60 টাকা গ্যাসের প্রাইস। সেই প্রাইস গত 2 বছর আগে ছিল 12 টাকা, সেখান থেকে একবার ডাবল করে ফেলছে। এই কন্ট্রোল মানে গ্যাসের প্রাইস বৃদ্ধি হওয়াতে প্রত্যেকটা জিনিসই ইম্প্যাক্ট করতেছে। এটা আমার মনে হচ্ছে গভর্নমেন্ট যারা আছে এরা আমলে কোনো হবে বলে আমার মনে হয় না, কারণ এত আন্দোলন হচ্ছে, তারা কোনো বেসিক সিদ্ধান্ত নিতে পারে না। আমার মনে হয় এই জন্য অতি দ্রুত নির্বাচন শেষ হলে তারপরে তারা বিনিয়োগ করতে আসবে। আমি এই ব্যাপারে রিভিউয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলি যাতে আমাদের নির্ধারিত জায়গায় এগুলি মানে প্রকাশ করা হয়। ধন্যবাদ সবাইকে। ভাই ভিন্ন ধর্মী বক্তব্যের জন্য এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট বস্ত্র প্রকৌশলী, বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি প্রাপ্ত টেক্সটাইল প্রিয়মুখ হ্যাবের সহসভাপতি এবং উনি নির্বাচনী এলাকায় অত্যন্ত জনপ্রিয় প্রকৌশলী মুস্তফা ইজামান সেলিম, তাকে বক্তব্য রাখার জন্য। অ্যাপ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার অত্যন্ত প্রিয় ভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, গত আন্দোলন সংগ্রামী আরেকজন নেতা যে কাজ করে গেছেন আমাদের এবির মহাসচিব আহমেদ হাসিন আহমেদ ভাই, সমাবেশের সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন আমার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। ওনার কথা বলতে গেলে সে রিপিটেশন আছে, সবাই আমরা একই কথা বলছি। আমি বিপ্লব ভাইয়ের কথা যদি ধরি, ওনার জীবনে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। অনেকে যদি আমরা 3টে ভাগে কিংবা 2টা ভাগে ভাগ করি, যে সৈনিক জীবনে উনি কিরকম ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন এবং একজন রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন। আসলে 1971 সালে যখন দেশ এই বাংলার মানুষ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করতেছিল, তখন যখন এই পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ চালালো, তখন যে রাজনৈতিক দলটা ছিল তাদের কোনো ভূমিকা ছিল না। তখন একজন সাধারণ মেজর হিসেবে উনি কালুকার বেতারগঞ্জ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার যে বস ছিলেন, তার বসকে বন্দী করে উনি পালিয়ে এসে বাংলাদেশের পক্ষে উনি সরাসরি যুদ্ধ করেছিলেন এবং স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আমরা সবাই জানি। তারপর আমরা দেখেছি 1975 সাল পর্যন্ত যে দলটি শাসন করেছিল তাদের অবস্থান।
74 সালে ওরা কৃত্রিম দুর্ভিক্ষ বানিয়েছিল, আমরা সবাই জানি, মানুষ না খেয়ে মরেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিল, বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল, কেউ কথা বলতে পারত না তখন। তবে একদলের শাসনতন্ত্র কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান। তারপর আমরা জানি সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় আসেন, রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, একজন প্রশাসক হিসেবে তিনি কেমন ছিলেন? আমি যতটুকু জানি যে দুর্ভিক্ষ থেকে, তলাবিহীন ঝুলি থেকে দেশকে উন্নয়নের রাজনীতি শিখিয়েছিলেন এই জিয়া রহমান। তার সময় উৎপাদন দ্বিগুণ হয়েছে। আমি আসলে একজন গার্মেন্টস মালিক, আমি একজন গার্মেন্টস উদ্যোক্তা, আমার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। আজকে যারা আমরা গর্ব করি এই গার্মেন্টস শিল্প নিয়ে, $50 বিলিয়ন এক্সপোর্ট হয় যেখান থেকে, সেই গার্মেন্টস এর জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে। আমি সেই জন্য একজন উদ্যোক্তা হিসেবে, গার্মেন্টস এর মালিক হিসেবে গর্ববোধ করি। আমরা জানি তখন মধ্যপ্রাচ্যে যে প্রচুর শ্রমিক যাওয়ার ব্যবস্থা করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাকে আর কয়েকটি কথা বলবো যে এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তারপরে আমরা দেখেছি যে বহুদূর গণতন্ত্রের মাধ্যমে দেশকে উৎপাদনের পথে যে নিয়ে গেছেন জিয়া রহমান। আজকে আমি খুব গর্বিত, আমি এই দলের একজন সাধারণ সৈনিক হিসেবে আমি খুব গর্ববোধ করি। আমি শহীদ প্রেসিডেন্টের একজন সাধারণ সৈনিক। সবাইকে ধন্যবাদ, আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কারণ সময় কম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুস্তফা জামান সেলিম ভাই। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা মহানগর সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান বাংলাদেশ ক্যাডেট সহসভাপতি, সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হালিম মিয়া। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা মাননীয় সভাপতি, শ্রদ্ধা প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1930 সালে 19 জানুয়ারি বগুড়া গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন একজন ক্ষণদম্য পুরুষ। কারণ দেশের প্রত্যেকটা সংকটকালীন সময়ে উনি তার কর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং অত্যন্ত সফলতাশীল সকল সংকট দূর করে দেশ ও জাতিকে রক্ষা করেছেন। 1971 সালে 25শে মার্চ প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিব যখন স্বাধীনতা ঘোষণায় অস্বীকৃতি জ্ঞাপন করে স্বেচ্ছায় কর্তৃত্ব বরণ করলেন এবং তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন এদেশের সাধারণ মানুষকে পাক হানাদার বাহিনীর বন্দুকের নলের মুখে রেখে পলায়ন করলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ জীবনের ঝুঁকি নিয়ে ঘোষণা করেছিলেন স্বাধীনতা। 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পর জাতির প্রয়োজনে গণমানুষের অনুরোধে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিব কর্তৃক একজনের বাকশালী শাসন ব্যবস্থা অবলম্বন করে বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। এই জাতীয় প্রয়োজন 1978 সালের 1 সেপ্টেম্বর প্রায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং যার মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। মূলত উনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসাধারণ দেশপ্রেম, অসম সাহসিকতা, সততা ও নিষ্ঠা এবং সহজ সরল প্রকৃতির ব্যক্তিত্ব হিসাবে অপ্রতিষ্ঠিত, যার ফলে আজও সারা বাংলাদেশের আনাচে কানাচে এবং ঘরে ঘরে সর্বাধিক সমর্থিত নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভাইরা, আরেকটি কথা আপনাদেরকে বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পর বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে করে একটি রাজনৈতিক দল তারা বিএনপির অহেতুক বিরোধিতা করতেছে এবং ভিতরে ভিতরে তারা সম্ভবত ষড়যন্ত্রে লিপ্ত। এই রাজনৈতিক দলটি আর কোন দল নয়, এটা বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলাম আপনারা প্রত্যেকেই জানেন 1971 সালের স্বাধীনতাকালীন সময়ে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। একটি কথা আমাদের প্রত্যেকের স্মরণ রাখা প্রয়োজন, জামাত ইসলামী কোনোদিনই বিএনপির বন্ধু ছিল না। তারা বিএনপিকে ব্যবহার করে এই স্বাধীন দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করেছে এবং মঞ্চিত্ব বাগায় নিয়ে ক্ষমতার আস্বাদন ভোগ করেছে। আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই যে 1996 সালে বিএনপি সরকারের কালীন সময়ে তৎকালীন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে মিলে এই জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। শুধু তাই নয়, 96 সালের নির্বাচনে তারা বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে তা নিশ্চিত করতে এবং আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে পারে তা নিশ্চিত করতে সারা বাংলাদেশে 300টি নির্বাচনী এলাকায় তারা প্রার্থী দিয়েছিলেন। যদিও বাংলাদেশে তাদের 30-এর বেশি 35টি নির্বাচন এলাকায় নির্বাচন করার মতো সক্ষমতা নাই। এই জামাতে ইসলাম আমাদের আদৌ বিশ্বাস করা ওনাদের ঠিক হবে না এবং আমাদের নেতৃবৃন্দ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন, যাতে তারা এই বছর আবার ধরেন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আছে তাদের অপপতিত সরকারের সাথে ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় আসা বন্ধ করতে না পারে। ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনাদের সবার উপর রহমত বর্ষণ করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং অনেক জ্যেষ্ঠ প্রকৌশলী ছিলেন, যাদের শহীদ জিয়ার কর্মময় জীবন, মহান স্বাধীনতায় তার ভূমিকা, তার সফল রাষ্ট্রনায়ক ভূমিকা নিয়ে আলোকপাত করতে পারতেন। আমরা অনেকেই সেই সুযোগ দিতে পারি বলে আমরা আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব, বিশিষ্ট পেশাজীবী নেতা, আমাদের সকলের প্রিয় বোন প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ। প্রকৌশলী আলমগীর আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর 69তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী ভাই, যিনি ছাত্র দলের যে কথাটা অনেকেই ওনাকে প্রশংসা করতে অনেক কিছু বলেছেন, তিনি হচ্ছেন ছাত্র দলের নির্বাচিত প্রথম সভাপতি কাউন্সিলের মাধ্যমে। সম্ভবত এরপরে এভাবে আর কাউন্সিল বেতন নির্বাচিত সভাপতি হননি। এবং অন্যান্য উপস্থিত সুধীবৃন্দ এবং প্রকৌশলীবৃন্দ, আমি আসলে সবাই তো শহীদ রাষ্ট্রপতির কর্মময় জীবন, তার রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন হয়তো বা বলেননি, সবকিছু নিয়ে আলোচনা করেছেন। তো আমি ওনার শৈশবকাল এবং
প্রফেশনাল লাইফে ঢোকার আগে পর্যন্ত কিছু কথা শেয়ার করতে চাই। আমার মনে হয় আপনারা ম্যাক্সিমামই ওনার গ্রামের বাড়ি পর্যন্ত যাননি, তা আমি ওনার গ্রামের বাড়ি পর্যন্ত গিয়েছি। উনি হচ্ছেন গাবতলী উপজেলা নরসিংপুর নামে একটা গ্রামে ওনার জন্ম। এটা ওনার মাতৃক বাড়ি। মাতৃক বললাম মানে ওনার প্রকৃত আমাদের বাড়ি। এখানে ওনার জন্ম। ওনার বাবা ছিলেন একজন কেমিস্ট মনসুর রহমান এবং তিনি কলকাতায় চাকরি করতেন। তো শহীদ রাষ্ট্রপতি তার স্কুল লাইফটা শুরু করেছিলেন বগুড়া জেলা স্কুলে এবং সেখানে উনি অল্প সময় পড়াশোনা করার পরে ওনার বাবার চাকরির কারণে ওনার পরিবার ওনার শিফট হয়ে যান কলকাতায়। সেখানে জ্ঞান স্কুলে উনি পড়াশোনা করেন। ইতিমধ্যে ভারতবর্ষে ভাগ হয়, ব্রিটিশরা এটা হ্যান্ড ওভার করে দেন, দুটো দেশ তৈরি করেন। তো শহীদ রাষ্ট্রপতি ওইখান থেকে চলে যান হচ্ছে পাকিস্তানে ওনার পরিবার সহ, কারণ মুসলিম প্রধান দেশ হিসেবে তারা সিদ্ধান্ত নেন যে ওনারা পাকিস্তানে থাকবে। 1947 সালে উনি তার স্কুল জীবন পুনরায় পরিবর্তন করে শুরু করেন পাকিস্তান। এই স্কুলের শেষের দিকে স্কুল শেষে উনি ডিজে সিন নামে কলেজে লেখাপড়া করেন। এটা একটা সায়েন্স কলেজ। এই কলেজে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে উনি অ্যাবোটাবাদে কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে উনি ভর্তি হন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে আপনার ওনার একাডেমিক ক্যারিয়ার শেষ করেন। তো প্রত্যেকটা জায়গাতেই উনি ওনার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, যার জন্য উনি সবসময় চিন্তা করেছেন যে এটাকে সায়েন্স থাকার কারণে কিছু সীমাবদ্ধতার অতিক্রম করে উনি চিন্তা করতে পেরেছেন দেশ গঠনের কাজে। তো এই জায়গাগুলিতে আসলে আমাদের সবসময় ফোকাস করা দরকার যে আমরা প্রকৌশলীরা এখানে আছি, দেশ গঠনে আমাদের ভূমিকা রাখা দরকার, আমাদের সুযোগও আছে, সেইটাকে আমরা পজিটিভলি নিতে হবে। গত ফ্যাসিস্ট সরকার আমাদের প্রকৌশলীদেরকে ব্যবহার করে এবং দুর্নীতিপরায়ণ প্রকৌশলীদেরকে ব্যবহার করে যে সমস্ত প্রকল্পের ব্যয় হওয়ার কথা ছিল 500 কোটি টাকা, সেটা করেছে 3000 কোটি টাকা। ফর এক্সাম্পল, আমরা যদি ইভেন এই হাতিঝিল প্রজেক্টটাকে ধরি, ছিল এটা 700 কোটি টাকার মতো। এটা ফাইনালি এটা রিভিশন হতে হতে গিয়ে 4000 কোটি টাকা খরচ হয়েছে। প্রত্যেকটা প্রকল্পে চুরি, লুটপাট, দুর্নীতি হয়েছে, মানে অকল্পনীয় দুর্নীতি হয়েছে। এই পর্যায়ে আমি সবসময় বলবো আমাদের প্রকৌশলীরা, আমি আগেও বলেছি যে প্রফেশনাল এক্সেলেন্স তো থাকা দরকার, না হলে ওই মগবাজার ফ্লাইওভারের মতো ফ্লাইওভারের উপরে দেখা যাবে যে ট্রাফিক সিগন্যাল বসাতে হয়েছে। তো এরকম ধরনের ভুল ত্রুটি সম্পন্ন প্রকল্প যেন আমরা না করি, লুটপাটের দিকে মনোযোগী না করি। হ্যাঁ, প্রকল্প করতে গিয়ে কিছু রিভিশন হতে পারে, কিছু প্রকল্প ব্যয় বাড়তে পারে, সেটা যদি যৌক্তিকতার মধ্যে থাকে। এই জিনিসগুলি করলে আমাদের দেশ সামনে অগ্রসর হতে পারবে, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে এবং তাহলে শহীদ জিয়ার যে স্বপ্ন ছিল এই দেশকে নিয়ে, সেটা পূরণ হবে। সবাইকে ধন্যবাদ। আমি আসলে সুবক্তা নই, তারপরেও কিছু বলতে হবে তাই বললাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরো বলেন। ধন্যবাদ সংগ্রামী মহাসচিব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি তার বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ অ্যাবের সংগ্রামী সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির প্রেসিডেন্ট, ওনার নতুন পরিচয় উনি রাজুকের মেম্বার স্টেট, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রেজু তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার প্রিয়, তিনিও আজকের দিনের কিংবদন্তি আমাদের জিজলি ভাই, উপস্থিত
প্রকৌশলী নেতৃবৃন্দ, মঞ্চে আসীন এবং সামনে সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এইভাবে কথাটা শুরু করতে চাই যে আজকের দিনে এই সময় আমাদের জিয়াউর রহমানের মতো একজন নেতা অত্যন্ত প্রয়োজন ছিল এবং আছেন, তার একজন উত্তরসূরি আছেন, কিন্তু দুর্ভাগ্যজনক এই ফ্যাসিস্টের জাতাকলে পড়ে তাকে 7 সমুদ্র পারে থেকে এদেশের নেতৃত্ব দিতে হচ্ছে। তারপর আমরা ধন্য হই যে তার সুযোগ্য সন্তানের নেতৃত্বে আজকে আমরা এই অবস্থায় আছি। আর জিয়াউর রহমান হাত দেন নাই, আমি তার স্বাধীনতার ঘোষণা, 65 সালের যুদ্ধ, এগুলো বললাম না বা 7 নম্বর কথা বললাম না, কিন্তু তার যে কর্মময় জীবন অবাক লাগে। এমন একটা সেক্টর বলতে পারবেন যেখানে জিয়াউর রহমান হাত দেন নাই? একটু একটা প্রসঙ্গ আমি আজকের জন্য প্রাসঙ্গিক যেটা যদি বলতে চাই সেটা হলো তার মন্ত্রিসভায়, তার উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে মানে সিয়ালি বলতে হতো যেটা নিতে হবে, মানে প্রকৌশলী দিয়েছিল ভরপুর। ডক্টর রশিদ, এসএবাড়ি বড় ভাই বিএম আব্বাস, এই যে এখানে যে ছবি আছে, তো এলকে সিদ্দিকী, আরো অনেক উপদেষ্টা এবং মন্ত্রী তার সময় ছিলেন। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে দেখা যায় যে রাষ্ট্র পরিচালনায় আমাদের প্রকৌশলীদের ভূমিকা নাই বললে চলে। অথচ দেশের উন্নয়নের আমরা বলি 80%, 70% খরচ হয় প্রকৌশলীদের হাতে, কিন্তু মন্ত্রী পরিষদে মানে প্ল্যানিং নিয়ে কোনো প্রকৌশলী নাই। যাই হোক, তো আমরা আশা করব যে নিশ্চয়ই খুব অদূর ভবিষ্যতেই আমাদের বিএনপি ক্ষমতায় আসবে এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি তখন যেন এই প্রকৌশলীরা বঞ্চিত না হয়। এখানে যেন অবশ্যই প্রকৌশলীর একটা ভূমিকা থাকে, এটা আমরা সর্বস্তরে, আমরা আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে সর্ব লেভেলে আমরা আমাদের এই প্রস্তাবটা জানাবো সবসময়। আর আমাদের দায়িত্বটা হলো জিয়াউর রহমান যেভাবে সৎ ছিলেন, তার সততা কিন্তু আরেকটা কিংবদন্তি। কাজে আমি অনুরোধ করব যে আমরা যেন প্রকৌশলীরা তার এই সততার মূল্য দিয়ে তার যে আদর্শের রাজনীতি আমরা করি, আমরা যেন এই আদর্শটা ধারণ করেই আমাদের পেশায় আমরা নিযুক্ত থাকতে পারি। আজকে এবের প্রেসিডেন্ট এবং আইনি প্রেসিডেন্ট হিসেবে প্রকৌশলী সমাজের প্রতি এটাই আমার আহ্বান। আমরা যেন জিয়াউর রহমানের এই সততা, তার দক্ষতা, তার লক্ষ্য অর্জনে আমরা যেন ভবিষ্যতে কাজ করতে পারি। আমি আর দীর্ঘ বক্তৃতা দেব না, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের মূল আকর্ষণ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন, যিনি 90-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন, 24শে জুলাইয়ের ছাত্র জনতা পেশাজীবীর গণঅভ্যুত্থানেও সম্মুখভাবে ছিলেন, জননন্দিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব
আমাদের অত্যন্ত প্রিয় ভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাই। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাই তার বক্তব্য। সম্মানিত সভাপতি, অ্যাবের সভাপতি রিজু ভাই, ইঞ্জিনিয়ার রিজু ভাই, সাধারণ সম্পাদক আমার ছাত্র জীবনের অনেক সতীর্থ এবং অগ্রজ প্রকৌশলীবৃন্দ, সুধীবৃন্দ, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনার অনুষ্ঠান করেছেন। ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত চমৎকৃত করেছে আমাকে। অনেকে মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী প্রকৌশলী রয়েছেন যারা স্মৃতি তর্পণ করেছেন এবং পরবর্তী প্রজন্ম, উত্তর প্রজন্ম জিয়াউর রহমানকে দেখেছেন রাষ্ট্রনায়ক হিসাবে। রাষ্ট্রনায়কের যে গুণাবলী, সেটি যে তরুণ সমাজকে, বিশেষ করে শিক্ষিত তরুণকে মুগ্ধ করতে পারে, আমরা সেটিরই প্রতিফলন আজকে আলোচক বৃন্দের মুখ থেকে জানতে পারলাম। আসলেই জিয়াউর রহমান সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে করা খুব মুশকিল। এই জন্যই জিয়াউর রহমান তো একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান, একটা মাল্টি ডাইমেনশনাল ইনস্টিটিউশন। তার আলোচনা পরিসর যদি ছোট হয় তাহলে সেটা সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু তার সংক্ষিপ্ত শাসনকালের যে বৃহৎ যে ক্যানভাস আমরা দেখেছি, তার উন্নয়ন, উৎপাদন, তার রাজনৈতিক দর্শন, তার স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন ইত্যাদি যে বিষয়গুলি আমরা দেখেছি, সেটি তার ওই সংক্ষিপ্ত সময়কালকে এত বেশি প্রলম্বিত করেছে, এত বেশি বিস্তৃত করেছে, সেটি বলা সংক্ষিপ্ত পরিসরে খুব কঠিন ব্যাপার। একজন মানুষ জিয়াউর রহমান যার তরুণ বয়স থেকেই, তারুণ্যের কাল থেকেই যে লক্ষণগুলি প্রকট হয়ে উঠেছিল, সেটি হচ্ছে তিনি দেশের একজন রাষ্ট্রনায়ক হবেন এবং রাষ্ট্রনায়কের যে কাজ, যে যথাসময়ে দেশের প্রয়োজনটা বুঝতে পারা। ৭১ সালে একজন মেজর হিসাবে, একজন পেশাজীবী তরুণ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি সেই সময়কে যেভাবে আত্মস্থ করতে পেরেছেন, সেটা আমাদেরকে সত্যি মুগ্ধ করে এবং এই গুণাবলীটা অপরিসীম। কারণ রাজনৈতিক নেতৃত্ব তখন সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবে। তৎকালীন পূর্ব পাকিস্তান একটি পলিটিক্যাল কাঠামোর মধ্যে যেটি নির্মিত, রাষ্ট্রের নাম হচ্ছে পাকিস্তান, সেখান থেকে বেরোতে পারবেন কি পারবেন না, বেরোনো ঠিক হবে কিনা, এই নিয়ে স্বয়ং যে প্রধান নেতা তিনি দ্বিধান্বিত। তিনি নানা শঙ্কা এবং ভয়ের মধ্যেই তিনি কাটাচ্ছেন, যেটি আমরা পরবর্তী পর্যায়ে নানা গ্রন্থের মধ্যে সেটি পেয়েছি। বিশেষ করে প্রবাসী সরকারের যিনি প্রধানমন্ত্রী, তার মেয়ের বই থেকেই আমরা সেটি পেয়েছি। এমনকি সেই পলাতক প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব, তার গ্রন্থের মধ্যেও পেয়েছি যে আসলে কি হচ্ছে আমরা জানতে পারছি না, কি ঘটনা, কি হবে। এমন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা অত্যন্ত আনন্দিত পেলাম, আহ্লাদিত পেলাম, উৎসাহিত। লিখেছেন ডক্টর ওয়াজেদ, যার স্ত্রী 15-16 বছর
ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে এদেশের গণতন্ত্রের সর্বশেষ চিহ্নকে মুছে দিয়ে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং মিডিয়াকে হাতের মুঠোয় নিয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এক নাগারে অপপ্রচার, অপতথ্য এবং গালাগালি করে গেছে, অথচ তার স্বামী বলছেন এই কথা। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অহংকার এবং গৌরব, অন্য কেউ না। বিএনপির কোন ব্যক্তি বললে বরং সেটা বলবে, তারা এটা বলতেই পারে, অথচ কয়েক ডজন মন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত এই কথাটি বলছে। সুতরাং এটা তো একটা দিক। এই দিকটির মধ্যে সামনের সম্ভাবনাময় একজন জাতীয় নেতৃত্বের আমরা আভাস পাই, ক্রমাগতভাবে তিনি এগিয়ে আসবেন এই জাতির নেতৃত্বে। তারপরে নানা ঘটনা, যুদ্ধ হলো, যুদ্ধে বিজয় হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ জনগণের প্রতি তাদের যে আচরণ সেটাও মানুষ দেখেছে। সে দুর্বিষহ, সেই দিন, রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ সব অতিক্রম করে আওয়ামী লীগের ইন্টারনাল যে কোন্দল, সেই কোন্দলের পাল্টাপাল্টির মধ্যে দিয়ে ৭৫-এর 15ই আগস্ট এবং সেই 15ই আগস্টের মধ্যে আবার নানা ধরনের উপাদানগুলি ক্রিয়াশীল ছিল এবং তাদের পাল্টাপাল্টির মধ্যে দিয়ে এদেশের জনগণ এবং সিপাহীরা একত্রিত হয়ে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হলেন, সামনে চলে আসলেন। সেদিন থেকে দেখলাম আমরা আরেকজন জিয়া, এই দেশের তিনি একটি সঠিক সংজ্ঞা নির্মাণ করলেন, যেটা ছিল এর আগে সংশয়িত, ধোঁয়াশে এবং যার কোনো পূর্ণতা লাভ করেন। কিন্তু জিয়াউর রহমান একটি রাষ্ট্র দর্শন দিয়ে গোটা জাতিকে ইনক্লুসিভ করলেন, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি গোষ্ঠী, নৃগোষ্ঠী সবকে নিয়ে ইনক্লুসিভ করলেন তার সেই রাজনৈতিক দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে দিয়ে। এবং এটা এত অমোঘ, এটা এত বাস্তব, জাতীয়তাবাদের সংজ্ঞার মধ্যে এই যে হেডলাইনটি বাংলাদেশের জাতীয়তাবাদ এত বেশি প্রাসঙ্গিক ছিল আমাদের জাতীয়তাবাদের সংজ্ঞার হেডলাইন হিসেবে, যেটা শেখ হাসিনাও কিন্তু বাদ দিতে পারে। পাসপোর্টের মধ্যে বাংলাদেশি শব্দটা তাকে রাখতে, আর এই শব্দ না রাখলে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়, আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়, আমাদের জাতীয় অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যে নিজের বিকাশ এবং এগিয়ে যাওয়ার যে পথরেখা, সেই পথরেখা এবড়ো থেবড়ো হয়ে যায়। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অর্জন এবং কৃতিত্ব। এর পাশাপাশি তিনি কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কি শিক্ষানীতির ক্ষেত্রে, কি অর্থনীতির ক্ষেত্রে, কি আপনার আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে, এমন কোনো দিক নাই যেখানে তার স্পর্শ নেই, যেখানে তার অবদান নেই। একটা জাতি তলাবিহীন ঝুড়ি, একটি জাতি দুর্ভিক্ষে ক্লিষ্ট বিধ্বস্ত, এই জাতি যে আবার নতুন করে নির্মিত হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, যুদ্ধোত্তর একটি জাতিকে এই পর্যায়ে নিয়ে আসা, এই কৃতিত্ব তো জিয়াউর রহমানের। গায়ের জোরে আয়না ঘর বানিয়ে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে টর্চার করে, অত্যাচার করে আপনি ইতিহাস লেখার চেষ্টা করেছেন, কিন্তু ওই ইতিহাস মানুষ আত্মস্থ করেনি, ওই ইতিহাস মানুষ মেনে নেয়নি, ওই ইতিহাসকে সত্য বলে মানুষ গ্রহণ করেনি। কত চেষ্টা করা হয়েছে, কত কিছু করা হয়েছে, ছাত্রদেরকে প্রতিদিন মুখস্থ করানো হয়েছে এমন এক শিক্ষা ব্যবস্থায় যে শেখ মুজিব দেবতা তুল্য। এটা মানে প্রতিটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রতিটা বই, সেই বইয়ের মধ্যে এই কথাগুলো লিখে রেখেছে।
এই কথাগুলো মানে শিখতে হতো, চর্চা করতে হতো ছাত্রদের। কিন্তু অসত্যকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করলে ওটা ব্যর্থ হবে, যে জিনিসটা ব্যর্থ। পৃথিবীর একদলীয় দেশগুলোতে আমরা সেটাই দেখছি, একটা ন্যারেটিভ তৈরি করে, একটা বয়ান তৈরি করে সেটাকে সাধারণ ছেলেদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালান। কিন্তু সেটা 60 বছর লাগুক, 70 বছর লাগুক, সেটা কিন্তু আপনার স্বয়ংক্রিয় ভাবেই সেটা মুছে যায়, সেটাকে ধারণ করতে পারে। আর যেখানে সবাই সত্য ইতিহাস রচনা করেন এবং সেই সত্যের মধ্যেও আপেক্ষিকতা থাকে, সেটা সবাই গ্রহণ করে, সেটা সবাই মেনে নেন। আপনার রাষ্ট্রপিতা এবং ফাউন্ডিং ফাদার্স, এটা নিয়ে বিতর্ক আমেরিকাতেও হয়েছে, এটা ওপেন ছেড়ে দিয়েছে ছেলেদের কাছে সরকার, যে তোমরা যেটা ভালো মনে করো। পরে সবাই মেনে নিয়েছে যে রাষ্ট্রের পিতা সমূহ বা পিতৃগণ, ফাউন্ডিং ফাদার্স, একজন জর্জ ওয়াশিংটনকে সবাই মানে, কিন্তু সবাই আরো যারা আছেন স্বাধীনতা যুদ্ধের প্রধান নায়কেরা সব ফাউন্ডিং ফাদার্স এর মধ্যে, এস প্লুরাল। সেটা জেমস ম্যাডিসন আছেন, ওর মধ্যে জেফারসন আছেন, জন অ্যাডামস আছেন, অনেকেই আছেন। কিন্তু কোথাও জোর করে একদলীয় কর্তৃত্ববাদী দেশে অমুককেই মানতে হবে, উনি হচ্ছেন তোমাদের সর্বময় মানে পূজনীয় মানুষ, মানুষ এটা গ্রহণ করে ফেলে দিয়েছে। মাংস থেকে চর্চা হতো চীনে, এখন আর কোথাও কোনো অফিস টফিসের ছবি নাই, শুধু একটা বিল্ডিং এর উপর তার একটা ছবি রাখা আছে, যেটা মায়ের দেশ এত বড় বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এটা একটা সত্য ঘটনা। তো এই বিষয়গুলি আসলে 15-16 বছর ধরে শেখ হাসিনা তিনি করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি বাস্তব সম্মত। তাই আমি বলি বন্ধুরা, যে জবরদস্তি করে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করেছিলেন সেই গোষ্ঠীতন্ত্র কখনো টেকে না। নিজে, নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বোন সব হচ্ছে একটি জাতির কীর্তিবান সন্তান, আর সবাই বাজে, সবাই তুচ্ছতার ছিল, সবাই তাদের অপমানের শিকার। আপনার বরিশাল ওইগুলো বরগুড়া বা পটুয়াখালী যেতে পরপর 3টি ব্রিজ আছে। একটা ব্রিজের নাম শেখ কামাল ব্রিজ, আরেকটা ব্রিজের নাম শেখ জামাল ব্রিজ, আরেকটা ব্রিজের নাম শেখ রাসেল ব্রিজ। তো পটুয়াখালী যেতে এই ব্রিজগুলো পড়ে পরপর অদ্ভুত ব্যাপার। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল। আর বাংলাদেশে কোন কীর্তিমান মানুষ ছিল না। কবি জসিমউদ্দিন নেই, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন না, আপনার ওই প্রখ্যাত যে চিত্রকর এস.এম. সুলতান তিনি ছিলেন না, নবাব সিরাজউদ্দৌলার নামে হতে পারতো, তারপরে তার যে প্রধান সেনাপতি মোহনলালের নামে হতে পারতো, আরো কত মানুষ, কত বীর শ্রেষ্ঠ রয়েছে, তাদের কারো নাম নেই। একটি পরিবারের 3 ভাই, পরপর 3টি ব্রিজের নাম শেখ পরিবারের নামে। এটা কোন দেশ ছিল, এটা কোন রাষ্ট্র ছিল, এটা ছিল একটা গোষ্ঠীতন্ত্র, জমিদার তন্ত্রের এক নির্দিষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার এই শাসন। এটাই আমরা সর্বত্র আমরা দেখেছি। মৌলানা ভাসানীর মতো এত বড় একজন নেতা, যিনি মানে কৃষক শ্রমিকের জাগরণ ঘটিয়েছেন, যিনি প্রথম স্বাধীনতার বার্তা মানুষের মধ্যে দিয়েছেন, এই মানে মজলুম জননেতা মৌলানা ভাসানীর নামে নব থিয়েটার সেটাকে তুলে দিল। এবং তার বাবা হচ্ছে যে মৌলানা ভাসানীর শিষ্য, তার বাপ থাকলেও এটা করতো কিনা সন্দেহ আছে। তার নাম তুলে দিয়ে সেখানে তার বাপের নাম রাখা। কি ভয়ঙ্কর জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করেছি। আবার এখন শুনি উনি নাকি একটি দেশ থেকে মাঝে মাঝে বাংলাদেশের কর্মসূচি ঘোষণা কত কিছু করেন। আর জেলখানায় যে কজন ধরা পড়েছে, এখন এক দরবেশ আছেন, উনি মাঝে মাঝে ঝাড়ফুঁক দিচ্ছেন, জেলখানা থেকে ঝাড়ফুঁক। যে এত শ্রমিক নেমে যাবে, নেমে গেলেই তো হয়। আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কিভাবে চলছে এবং কিভাবে তারা সেইখান থেকে বেরিয়ে এসে কথাগুলো বলতে পারে। তাহলে কেমন আছে? নিশ্চয়ই কারাগারের মধ্যে তাদেরকে নানা ধরনের
এমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা সেটা ব্যবহার করে অত্যন্ত স্বতঃস্ফূর্ত আছে। কিন্তু আমরা নিপীড়িত নির্যাতিত থাকতে হচ্ছে। আপনার মাদক সেবী টাকা গুন্ডাদের মধ্যে আমাদেরকে শুইয়ে রাখা হয়েছিল আপনার ডিবি অফিসের কি বলে সেই আয়না ঘর, ডিবি অফিস সেই গার্ডের মধ্যে দিনের পর দিন আমাদেরকে সেখানে থাকতে হচ্ছে। আর তারা সেখান থেকে বলে যে শ্রমিক নেমে যাবে, এই নেমে যাবে, সেই এই পরিস্থিতি চলতে পারে না, এটা হতে পারে। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা কোন গণতান্ত্রিক শক্তির নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত ধরনের আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যায় তারা সেভাবে তারা পরোয়া করেনি যে একজন বিএনপি, একজন কি বলে এমপি ছিলেন, সাবেক এমপি, সাবেক কাউন্সিলর, জনপ্রতিনিধি বা একজন ভারত ইউনিভার্সিটির ছাত্র নেতা, কাউকে রেহাই দেয়নি। তারা গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এবং আজকেই খবরের কাগজে দেখলাম যত হত্যা এবং গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, পেপারে উঠেছে আজকে। আর এটা তার নির্দেশ ছাড়া তো আইন শৃঙ্খলা বাহিনী কখনোই সাহস করতো না যে এইভাবে তারা গুম করবে বা খুন করবে। এবার রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে, তুমি যদি এই কাজগুলো করো, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এদেরকে যদি অদৃশ্য করে দাও, এদেরকে যদি পৃথিবী থেকে এরা যাতে হারিয়ে যায় এই ব্যবস্থা করো, তার জন্য তোমার পুরস্কার আছে। পুরস্কার আমরা দেখলাম তো, একজন পুলিশ কর্মকর্তা বেনজির তার 1000 কোটি টাকার সম্পত্তি পাচার সহ এইভাবে সমস্ত কর্মকর্তাগুলোকে তারা পুরস্কৃত করেছে, সয় সম্পত্তি মানুষের লুট করার সুযোগ দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বেনজির সাহেব যত জমি দখল করেছেন তার 60% জমি হচ্ছে হিন্দুদের জমি। এই হচ্ছে পরিস্থিতি। তাই বন্ধুরা আমার, এটি একটি দিক আমাদেরকে এমন পরিস্থিতি, সরকার সংস্কারের কথা বলছে কিন্তু এমন সংস্কার আরো যাতে আর কখনোই কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। আইনের শাসন এমন ভাবে নিশ্চিত করুন সত্যিকার অর্থে কোন ভুক্তভোগী বিচার আদালতে গেলে পরে সে যাতে বিচার পায়, সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন। আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময় লিঙ্গারিং করার কোনো মানে নাই। এগুলো করা অত্যন্ত, মানুষ এগুলো চায় এবং মানুষের মুখে মুখে এগুলো আছে। এখন শুধু আপনারা এটাকে আইন হিসাবে যাতে কার্যকর করা যায় সেই কাজগুলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল। যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে শেখ হাসিনা বলেছেন তার আন্দোলনের ফসল, আর আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল। এই আন্দোলন হচ্ছে রক্ত ঝরা আন্দোলন এবং শিশু কিশোরের আত্মদানের সেই আন্দোলন। এই আন্দোলন ছিল অত্যন্ত মহিমান্বিত, কারণ এখানে ছোট বাচ্চা আহাদ থেকে শুরু করে, এখানে ফারহান থেকে শুরু করে, এখানে মুগ্ধ থেকে শুরু করে, এখানে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মাসুম ছাত্র, ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্র, তাদের যে আত্মদান, এটা তো মহিমান্বিত আত্মদান। এই আত্মদানের যে সরকার, সেই সরকারকে তো অত্যন্ত দ্রুত গতিতে এমন সংস্কার আনতে হবে যে সংস্কারগুলো আপনার চিরদিনের জন্য ফ্যাসিবাদের যেন কবর রচনা করে। তা না দেখে আমরা দেখছি নানা ধরনের কথাবার্তা, মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে 5ই আগস্ট। এটা মানুষ মেনে নেবে না। 5ই আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান, এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর 71-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে 30 লক্ষ মানুষের আত্মদান, ওইটাকে ছোট করে এটাকে বড় করলে করে কোনো লাভ নেই। এটা মানুষ ভালোভাবে নেবে না। কিন্তু আমরা বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অনেক তরুণ কিশোর যুবকরা, তাদের কেউ কেউ বৈষম্য বিরোধী তাদের নামে অভিযুক্ত আছে, তাদের মধ্যে থেকে এই সুখটা ক্ষীণ হয়ে উঠছে। এটা কিন্তু খুবই গর্বিত একটি বিষয়। এটা হতে পারে না। ছাত্র শিবিরের তাদের একটা প্রকাশনার মধ্যে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে। কেন?
আপনারা যদি এই কাজ করেন তাহলে কিন্তু মানুষের চিন্তা চেতনা এটা এক ধরনের ব্যাকলাশ হবে, একটা পেছনে একটি প্রতিক্রিয়া হবে, যে প্রতিক্রিয়াটা ধেয়ে আসতে পারে। এখানে আমাদের এখানে বসে আছে, সামনে আছেন অনেক মুক্তিযুদ্ধ, এখানে বক্তব্য রেখেছে। মুক্তিযুদ্ধকে ছোট করে কটাক্ষ করে আপনারা এই দেশে যদি রাজনীতি করতে চান, সে রাজনীতি কখনোই সফল হবে। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি 90 গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং 5ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনোই কোন রাজনীতি সফল হবে। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। আমাদের এখানে প্রতিটি মানুষ শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে, সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্যই লড়াই, এর জন্যই সংগ্রাম। শেখ হাসিনা এবং তার বাবারা করেছেন বাকশাল, সেই থেকে শুরু হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের যাত্রা শেখ হাসিনার পলায়ন পর্যন্ত। তাদের যাতে কোনোভাবে পুনরুত্থান না হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দিক। আর এটার প্রধান এবং প্রথম প্রেরণা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি দেওয়া। সেনাবাহিনীর মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতার ডাক দিয়েছে। সেনাবাহিনীর মানুষ, তিনি গণতন্ত্রের প্রতি ছিল তার অবিচল আস্থা। বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র, বহু খবরের কাগজ করার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আজকের 89তম তার জন্মবার্ষিকীতে আমরা সেই মহান গণতান্ত্রিক চেতনাকে বুকে ধারণ করে সামনে দিকে এগিয়ে চলব, এই বলে আমার আর কি মিন্টু ভাই Thank you.